এই মুহূর্তে বিশ্বে তেলের বাজারে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা কোনো হঠাৎ ঘটনা না। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালীতে, যেখানে প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল এই পথ দিয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সংঘাতের কারণে জাহাজ চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে, ফলে বিমা খরচ বেড়েছে, অনেক কোম্পানি বিকল্প রুট খুঁজছে। এর মানে কি? বাজারে সরবরাহ কমার আশঙ্কা, আর সেই আশঙ্কাই তেলের দাম বাড়ানোর জন্য যথেষ্ট। অর্থাৎ বাস্তবে পুরো সরবরাহ বন্ধ না হলেও শুধু অনিশ্চয়তাই বিশ্ব বাজারকে অস্থির করে তুলছে। এবং এখানেই মূল প্রশ্ন, এই তেলের প্রবাহ কে নিয়ন্ত্রণ করে? কেন একটি সংকীর্ণ জলপথ পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে? আর এই খেলায় ইরানের ভূমিকা কতটা কৌশলগত? চলুন এই কঠিন বিষয়গুলো সহজে বোঝার চেষ্টা করি। তেলকে আমরা সাধারণত জ্বালানি হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি একটি সিস্টেম ড্রাইভার। কারণ বিশ্ব পরিবহনের প্রায় 90% সরাসরি বা পরোক্ষভাবে তেলের উপর নির্ভরশীল। কৃষিতে ব্যবহৃত সার, কীটনাশক সবই তেল ভিত্তিক। এছাড়াও প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, অসংখ্য পণ্যের মূল উপাদান তেল। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তেলের দাম বাড়ে তা শুধু জ্বালানির খরচ বাড়ায় না, এর পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায়, সরবরাহ চেইন ব্যয় বাড়ায় এবং শেষ পর্যন্ত ভোক্তার উপর চাপ ফেলে। এটাকে এই অর্থনীতিতে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। অর্থাৎ তেলের দাম বাড়া মানেই পুরো অর্থনীতিতে চেইন রিঅ্যাকশন। মধ্যপ্রাচ্যের গুরুত্ব শুধু তেল থাকার কারণে না, বরং সেই তেলের ঘনত্ব এবং সহজ উত্তোলনের কারণে। কারণ বিশ্বের প্রায় অর্ধেক প্রমাণিত তেল রিজার্ভ এখানে। তাছাড়া উৎপাদন খরচও তুলনামূলক কম এবং দ্রুত সরবরাহ বাড়ানো বা কমানোর সক্ষমতা বেশি। এই কারণে বিশ্বের বড় শক্তিগুলো সবসময় চেষ্টা করেছে বিভিন্নভাবে এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে, যেমন সামরিক উপস্থিতি দিয়ে, রাজনৈতিক জোট দিয়ে এবং নিরাপত্তা চুক্তি দিয়ে। কারণ খুব পরিষ্কার, যে তেলের উৎসকে প্রভাবিত করতে পারবে সেই বিশ্ব অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারবে। ওপিইসি এটি হলো এমন একটি জোট যারা বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলোকে একসাথে আনে। অর্থাৎ ওপিইসি এবং তার সহযোগী জোটগুলো আজকের তেল বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি। কারণ তারা প্রোডাকশন কোটা নির্ধারণ করে, অতিরিক্ত সরবরাহ হলে উৎপাদন কমায় এবং ঘাটতি হলে উৎপাদন বাড়ায়। কিন্তু বিষয়টা শুধু অর্থনৈতিক না, এটি অনেক সময় রাজনৈতিকও। যেমন একটা উদাহরণ হলো, উৎপাদন কমিয়ে দাম বাড়ানো হলে রপ্তানিকারক দেশগুলো লাভবান হয়, কিন্তু আমদানিকারক দেশগুলোর অর্থনীতি চাপের মধ্যে পড়ে। অর্থাৎ ওপিইসি শুধু বাজার নিয়ন্ত্রণ করে না, বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করে। তেলকে অস্ত্র বলা হয় কারণ এটি দিয়ে সরাসরি চাপ তৈরি করা যায়। যেমন 1973 সালে অয়েল এমবার্গো দেখিয়েছে কিভাবে সরবরাহ কমিয়ে একটি পুরো অঞ্চলকে সংকটে ফেলা যায়। আর বর্তমানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তেল বিক্রি সীমিত করা, বিকল্প বাজার তৈরি করা এবং সরবরাহ রুটে চাপ তৈরি করা, এসব কিছুই একই কৌশলের আধুনিক রূপ। আর একে বলা হয় এনার্জি জিওপলিটিক্স, যেখানে শক্তি আসে সম্পদ থেকে, রুট থেকে এবং বাজার নিয়ন্ত্রণ থেকে। হরমুজ প্রণালী একটি চোক পয়েন্ট, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে। যেমন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এখান দিয়ে যায় এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত জ্বালানি করিডোর। তাছাড়া ইরানের ভৌগোলিক অবস্থান এমন যে এটি সরাসরি বা পরোক্ষভাবে এই রুটকে প্রভাবিত করতে পারে। বর্তমানে যুদ্ধ, নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি সব মিলিয়ে এই রুট ঝুঁকির মধ্যে, যার ফলে পুরো রুট বন্ধ না হলেও অনেক জাহাজ চলাচল কমে গেছে, বিমা খরচ বেড়েছে এবং সরবরাহ আটকে গেছে। এমনকি প্রায় 20 মিলিয়ন ব্যারেল দৈনিক তেল প্রবাহ আংশিকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো রুট বন্ধ না হলেও শুধু ঝুঁকির খবরই বাজারে দাম বাড়ানোর জন্য যথেষ্ট। কারণ ঝুঁকি বাড়লেই বিমা খরচ বাড়ে, জাহাজ চলাচল কমে এবং বাজারে আতঙ্ক তৈরি হয়। অর্থাৎ ইরান সরাসরি আঘাত না করেও ঝুঁকিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।
আজকের তেল বাজারে একক কোনো শক্তি নেই, কারণ মধ্যপ্রাচ্য তেলের উৎস কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ও ডলার সিস্টেম নিয়ন্ত্রণ করে, আর চীন সবচেয়ে বড় ক্রেতা। এই তিনটি শক্তি মিলে তৈরি করেছে একটি ইন্টারডিপেন্ডেন্ট সিস্টেম, অর্থাৎ যেখানে কেউ একা পুরো বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু প্রত্যেকেই প্রভাব ফেলতে পারে। এটি বর্তমান বাস্তবতা, যেখানে পাওয়ার ইজ শেয়ার বাট ইনফ্লুয়েন্স ইজ কনস্ট্যান্ট। তাহলে তেলের যুদ্ধ মানে শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত না, এটি আপনার প্রতিদিনের খরচ, এটি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা এবং এটি আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ ইরান সংকট আবারও দেখিয়ে দিচ্ছে তেল এখনো বিশ্বের সবচেয়ে কার্যকর অদৃশ্য অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, এই নির্ভরতা কি ভাঙবে, নাকি ভবিষ্যতে তেলের যুদ্ধ আরো জটিল হবে? আপনাদের কি মনে হয়?